ইয়ং জেনারেশন হয়তো একদম শুরু করছে, এই 25 বছর 26 বছর এরকম বয়স। আমি যদি তোমায় 3-4টে অ্যাসেট ক্লাস বলি কি ইনভেস্টমেন্ট করবে সেটা আমাকে বোঝাও। ধরো গোল্ড একটা ইনভেস্টমেন্ট, জমি রিয়েল এস্টেট, মিউচুয়াল ফান্ড একটা ইনভেস্টমেন্ট। এগুলোতে কিভাবে অ্যাসেট ডিস্ট্রিবিউশনটা হবে? হাই রিস্ক ইনভেস্টমেন্ট করা উচিত, তবে গিয়ে সে প্রপার্টি ফিউচারে পারচেস করতে পারবে, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই। যার লোন হয়ে গেছে তার কি চেষ্টা করা উচিত যে তাড়াতাড়ি ওই লোনটা শোধ করে দেওয়ার, নাকি যেরকম ইএমআই চলছে চলুক তার সাথে মিউচুয়াল ফান্ডের অ্যামাউন্টটা বাড়াবো? একটা প্রশ্ন আসছে, যে মানুষটা স্টক মার্কেটে ইনভেস্ট করছেন না, সেই মানুষটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, তার একটা বড় কারণ হচ্ছে হয়তো তার ক্ষেত্রে ওই সময়টা নিয়ে মার্কেটটা বোঝেন না, বা তোমরা আছো যারা সাজেস্ট করছো। তুমি একটা কথা বলো যে স্টক মার্কেটের বিভিন্ন স্ট্র্যাটেজিটাকে যে আমরা মার্কেট ডিপ গেলে তবে ইনভেস্ট করি, বা আমরা অপেক্ষা করি যে কখন মার্কেট নামবে বা ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা, আমি সেই ডিটেলসে যাচ্ছি না। মিউচুয়াল ফান্ডে যদি ধরো একজন কাস্টমার যে একটু বোঝে, সেই কাস্টমারকে হ্যান্ডেল করার সময় তোমরা কি এরকম কোনো স্ট্র্যাটেজি তৈরি করতে পারো যে একটা এসআইপি তো হলো, আর যখন আপনার ধরুন মার্কেট নামলো তখন আমি একটা বেশ কিছু ফান্ডে লামসাম করলাম। কি কি করলে মিউচুয়াল ফান্ডের যে অ্যাসেট যে মানে গেন হয় সেইটা বাড়ানো যেতে পারে? হয়তো আমি একটাতে শুধু এসআইপি করে চলেছি, আমি একটা ইন্টারেস্ট পেলাম, বা আমার একটা অ্যাসেট গেন হলো, এখানেতে ইন্টারেস্ট হয় না, কিন্তু তুমি একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি ইউজ করলে যেখানে ওই মিউচুয়াল ফান্ডে ওই সেম ইনভেস্টমেন্টেই তুমি বেশি রিটার্ন পাচ্ছ। এই স্ট্র্যাটেজিটা কি হতে পারে? দেখো, দুটো জিনিস বলি। একটা হচ্ছে, প্রথম কথা আমি বলবো আমার নিজের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি এটা মেনটেন করি, সেটা হচ্ছে খুব বেশিটা এটা নিয়ে ভাবার দরকার নেই। ইনভেস্টমেন্ট খুব বোরিং থিং, এখানে নিয়ে তুমি যত জাগলিং করবে না তত বেশি লস করবে, এটা আমার ধারণা। এটা আমার ক্ষেত্রেও সত্যি। মানে আমি যখন যখন বোঝার চেষ্টা করেছি যে এই স্টকটা খুব ভালো জায়গায় যাবে, ততবার ভুল প্রমাণিত হয়েছে। তাহলে তুমি বুঝতে পারছো। তোমাকে বলি, যারা যারা স্টক কিচ্ছু বোঝে না, আমার এক মামাকে চিনতাম আমি, উনি মারা গেছেন, এয়ারপোর্ট অথরিটিতে খুব ভালো পজিশনে ছিলেন উনি। এলএনটির কিছু ইঁদুরে খাওয়ার শেয়ার আমার কাছে 2010 সালে এনেছিল, মানে একদম লিস্টিংয়ের সময়। ইঁদুরে খাওয়া ওই কে বলেছিল, তখন ওর ভ্যালুয়েশন ছিল প্রায় 1,10,00,000 টাকা, ওনার পারচেস প্রাইস ছিল 30,000 টাকার মতো, 79-এ। এইটা হচ্ছে ইনভেস্টমেন্ট। মানে এখানে না খুব বেশি বুঝতে গেলে প্রবলেম, এটা একটা প্রথম। তার মানে কি সত্যিই তাই বুঝবে না? নিশ্চয়ই বুঝবে। দেখো, প্রত্যেকটা মার্কেটে কোনো না কোনো সেক্টর খারাপ পারফর্ম করে। ফর এক্সাম্পল তোমাকে বলি, কোভিডের ঠিক 3-4 বছর আগে থেকে আমার সমস্ত ক্লায়েন্টরা জানে, সেটা হচ্ছে আমি না বেশ হেলথ কেয়ার, ফার্মা স্টক, এই ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাতাম। মানে ধরো 2016 কথা বলছি, 17 কথা বলছি, কোনো না কোনো ঘটনা এই সেক্টরকে পারফর্ম করাবেই। আমাকে ওই দিনটার জন্য ওয়েট করতে হবে। এই মুহূর্তের এরকম একটা সেক্টর আছে জানো, সেটা হচ্ছে টেকনোলজি, আইটি সেক্টর। বিশ্বাস করো, আইটি নিয়ে তুমি একটি ভালো কথা কারোর মুখে শুনবে না। তুমি খুলে নাও ইউটিউব চ্যানেল যে কোনো, এটা আইডিয়াল টাইম আইটি ইনভেস্টমেন্ট করার। আমি তোমায় বলে যাচ্ছি এখানে দাঁড়িয়ে, তুমি এখান থেকে 5-6 বছর পরে মিলিয়ে নিও আমার কথা। যখন ভারতবর্ষের চায়ের দোকানে মিউচুয়াল ফান্ড খারাপ এই আলোচনা হয়, শেয়ার মার্কেটে সব শেষ হয়ে গেল এই আলোচনা হয়, দ্যাট ইজ দ্য বেস্ট টাইম টু ইনভেস্ট। সুতরাং এই 2-3টে ফিলোসফি যদি মাথায় রাখতে পারি, আর আমি অবভিয়াসলি একটা জিনিস সবসময় চেষ্টা করি, খুব বেসিক কিন্তু আমার জীবনে খুব কাজে দিয়েছে, সেটা হচ্ছে আমার যা পোর্টফোলিও আমার ক্লায়েন্টের তাই পোর্টফোলিও হবে। ওকে, এটা আমার জীবনে প্রচুর কাজে দিয়েছে। কেন? আমি প্রচুর ইনভেস্টমেন্ট কনসালটেন্ট দেখে বড় হয়েছি, যারা বলছে অমুক কোম্পানির একটা পলিসি করে নাও, আর নিজে মিউচুয়াল ফান্ড করছে। আমার ইন্টেনশনাল এরর নেই আমার ক্লায়েন্টের প্রতি,
আমার নলেজের জন্য আনইনটেনশনাল হতে পারে, কিন্তু আমি অনেস্টলি চাই যে আমি যেটাকে ঠিক মনে করি সেটা তোমারও পোর্টফোলিও। হ্যাঁ, আমার হয়তো 1 টাকা আছে, রাজার ঘরের ধরের মতো ধর নেই। 1 টাকা তোমার নেই, যাই হোক। এবার এবার আমি আর একটা কথায় আসি, সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে অনেককে দেখা যায় যে 12টা 14টা 15টা 16টা এরকম বহু ফান্ডে করে রেখেছে। এই স্ট্র্যাটেজিটা নিয়ে তুমি কি মনে করো? মোটামুটি কতগুলো ফান্ড এনাফ? হ্যাঁ, ফান্ড ব্যাপার নয়, দেখো একই টাইপের ফান্ড মনে করো। হ্যাঁ, মানে আমি ওটাও বলছিলাম যে 4টে কোম্পানির ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট হ্যাঁ করে হ্যাঁ গেছে। হ্যাঁ, এটা ঠিক স্ট্র্যাটেজি নয়। আমি সেটাই বলছি, প্রপার আমার- স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? প্রপার স্ট্র্যাটেজি হচ্ছে তোমাকে ডাইভার্সিফাইড করতে হবে। হুম। তোমাকে কিছু টাকা রাখতে হবে লিকুইড ফান্ডে, যেখান থেকে তুমি যখন তখন ইকুইটিতে সুইচ করতে পারো অ্যাজ পার মার্কেট। হুম। এটা এজ ওয়াইজ ডিপেন্ড করে, এটা প্রত্যেকটা পার্সন ওয়াইজ আলাদা আলাদা প্ল্যানিং হয় এবং এটা খুব প্রিসিয়াস। একদম তোমাকে তোমার জন্য আমি প্ল্যানিং করতে পারি বা করা উচিত। এবার ধরো তোমার 100 টাকা আছে, এই 100 টাকার মধ্যে তুমি পুরো টাকাটাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছো, তাহলে আমি তোমাকে বলবো অন্তত 30 টাকা তোমার লিকুইড ফান্ড বন্ড ফান্ডে থাকা উচিত। কেন? কারণ মার্কেট পড়বে, কারণটা ডিফারেন্ট, এক এক রূপে কারণ আসবে, কিন্তু মার্কেট পড়বে। আবার মার্কেট উঠবে, কারণটা ডিফারেন্ট, বাট মার্কেট উঠবে। এই সাইকেলটা না 8 বছরে একবার করে হয়, মোটামুটি 8 থেকে 9 বছর। তো এই মার্কেট পড়বের জন্য তোমাকে কিছু টাকা রাখতে হবে। যখন চারিদিক থেকে শুনছো যে স্টক মার্কেট এজেন্ট ছিল 12 তলার উপর থেকে ঝাঁপ দিয়েছে, বা উনি ছেড়ে দিয়েছে, ইনি লং টার্ম ইনভেস্টার হয়ে গেছে, এই ধরনের ওয়ার্ড যখন শুনবে না, তখন ভাববে যে তোমার অল্প অল্প করে ঢোকার টাইম, এটা ফাঁকা টাইম, এই টাইমটা ঢুকতে হবে। আর যখন শুনছো মিউচুয়াল ফান্ডে, আরে আমি তো মিউচুয়াল ফান্ডে গেছি, অমুক কোম্পানির সব ইন্স্যুরেন্স পলিসি সারেন্ডার করে দিয়েছি ভাই, ওতে কোনো রিটার্ন নেই, এইটা বেরোনোর টাইম, এইটা বেরোনোর টাইম। এবার 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 আসছি যে এই মিউচুয়াল ফান্ডের সাথে যে টার্ম ইন্স্যুরেন্সের কথাও তুমি বলছিলে, টার্ম ইন্স্যুরেন্স তুমি কাদেরকে দিয়ে করাও, কখন করাও, এবং সেগুলো খরচাপাতি কিরকম হয়? টার্ম ইন্স্যুরেন্স বলো বা হেলথ ইন্স্যুরেন্স বলো, আমার কনসেপ্ট হচ্ছে এটা যে দেখো, মানুষের লাইফের তো কোনো ভ্যালু হয় না, আনলিমিটেড ভ্যালু, ঠিক আছে? তো ইন্স্যুরেন্স কনসেপ্টই এটা যে তুমি জীবিতকালীন অবস্থায় যত টাকা আর্নিং করতে, তোমার অ্যাবসেন্টে তোমার ফ্যামিলি অত টাকা আর্নিং পাবে। এইটাই হচ্ছে টার্ম ইন্স্যুরেন্সের বেসিক্স। ফর এক্সাম্পল আমি নিচ্ছি, ধরো আমি পার মান্থ 1 লাখ ইনকাম করি, তাহলে এই 1 লাখ টাকা আর্ন করার জন্য মোটামুটি যদি আমি 6% ইন্টারেস্ট রেট ধরি, তাহলে 2 কোটি টাকা লাগে। 2 কোটি টাকার ইন্টারেস্ট 6% মানে 12 লাখ টাকা, পার মান্থ 1 লাখ টাকা। তাহলে আমার অ্যাবসেন্টে আমি যদি মারা যাই, তাহলে আমার 1 লক্ষ টাকা বাড়ির লোককে দেবে এরকম একটা ফান্ড দরকার, এরকম একটা কর্পাস দরকার। এই কর্পাসটাই টার্ম ইন্স্যুরেন্স। তার মানে আমার অনুযায়ী 2 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স থাকা উচিত। এক্স্যাক্টলি। এবার যদি হেলথ ইন্স্যুরেন্সে আসি, হেলথ ইন্স্যুরেন্স বলে কিছু হয় না, ইটস এ ওয়েলথ ইন্স্যুরেন্স। আমার 2 কোটি টাকার অ্যাসেট রয়েছে, তার মানে কোনো একটা ঘটনা আমার জীবনে এই 2 কোটি টাকা নিয়ে চলে যেতে পারে হসপিটালে, তাহলে আমার 2 কোটি টাকার হেলথ ইন্স্যুরেন্স থাকা উচিত ওই অ্যাসেটটাকে প্রোটেক্ট করার জন্য। সিম্পল। আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে ট্যাক্সেশন একটা বড় ইস্যু। মানে অনেকেই জানে না যে লিগাল ওয়েতে ঠিকঠাকভাবে ইনভেস্ট করলে, যদিও আগে যে 80D বোধ হয়, যেটা পিপিএফ বা এগুলোতে যে বেনিফিটগুলো ছিল, নিউ ট্যাক্স রেজিমে সেই খুব একটা বেনিফিট নেই, স্টিল বিভিন্নভাবে লিগাল ওয়েতে ট্যাক্স সেভিংস করেও কিন্তু বিভিন্ন ইনভেস্টমেন্ট করা যায়। ট্যাক্স প্ল্যানিংটা কতটা গুরুত্বপূর্ণ যারা হায়ার এন্ড ইনকাম করছে তাদের জন্য? দেখো, অ্যাকচুয়ালি ট্যাক্স প্ল্যানিং খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তুমি যদি প্রপার আইটিআরটা না করো না, তাহলে এরম হতে পারে যে তুমি ব্যাংকের টাকাগুলো যেগুলো জমাচ্ছ, সেগুলো পুরোপুরি অস্বচ্ছ মানি বা ব্ল্যাক মানি আমরা যেটা বলি। তো প্রপার ওয়েতে ট্যাক্স দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, ফাইলিং করাটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, যত দিন যাচ্ছে ইন্ডিয়া ডেভেলপড হচ্ছে,
এবার ভারত যত ডেভেলপড হচ্ছে তত বিভিন্ন রকমের যে এই ধরনের 80C 80D এর বিভিন্ন রকমের ছাড়গুলো আস্তে 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 কমে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, এটা খুব নর্মাল। আমরা ট্যাক্স সেভিং বলতে দুটো জিনিস বোঝাই। একটা হচ্ছে যখন আমি ইনভেস্ট করছি বা ইন্স্যুরেন্স করছি তখন একটা পার্ট আমার ইনকাম থেকে ট্যাক্স ছাড় দেওয়া, এই ইনভেস্টমেন্ট আমি করেছি বলে। আর সেকেন্ড পার্ট হচ্ছে যখন আমি ওটাকে ম্যাচুরিটি পাচ্ছি, সেই ম্যাচুরিটির যে ইন্টারেস্ট পার্টটা, সেই ইন্টারেস্ট পার্টটা ট্যাক্স ফ্রি হওয়া। এই প্রথম যে ট্যাক্স সেভিংস এটা মোটামুটি বন্ধ হয়ে গেছে, ফিউচারে তুমি আর খুব বেশি দেখতে পারবে না, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই মুহূর্তে এগুলোর আর প্রয়োজন নেই। এগুলো কেন প্রয়োজন হয়? ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য। তোমাকে তোমার হাতের এক্সট্রা মানিটাকে যদি নিয়ে নেওয়া যায় এফডির নাম করে, ট্যাক্স সেভিংসের নাম করে, তাহলে ইনফ্লেশন কন্ট্রোল করা যায়। আজকের ডেটে আস্তে আস্তে আমরা এরকম দিনে যাচ্ছি যেখানে ইনফ্লেশন কন্ট্রোল করার দরকার নেই, ইন্টারেস্ট রেট কমবে, ট্যাক্স সেভিং এলিমেন্টগুলো কমবে, কিন্তু ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি এই পার্টটা কিন্তু এখনও কম বেশি রয়েছে। পিপিএফে রয়েছে, যেমন মিউচুয়াল ফান্ডে 1,25,000 টাকা অবধি ট্যাক্স ফ্রি আছে। তারপরের পার্টটা 12.5% ট্যাক্সেশন লং টার্ম ক্যাপিটাল গেনে। তো এই যে 12.5% তুমি নর্মালি ভাবো, একটা ইনকাম যদি তুমি নর্মালি করো, তো আজকের ডেটে একটা 15-20 লাখ 30 লাখ টাকা যার ইনকাম গ্রুপ, তাতে 20-25% ট্যাক্স দিতে হয় তাকে। কিন্তু সেম জিনিসটা ক্যাপিটাল গেন ট্যাক্সে যখন আমরা ক্যালকুলেট করি তখন এটা 12.5%। এটা অনেকটা কম ট্যাক্স আজকের ডেট পর্যন্ত। তো আমরা যদি প্রপার ম্যানেজ করে টাকাটাকে প্রপার ইনভেস্ট করে এগোতে পারি, তাহলে আমরা ট্যাক্সও খুব কম দেব, সব থেকে বড় হচ্ছে রাত্রিবেলা ঠিকঠাক ঘুমাবো। যেহেতু সঠিক কাজ করছে। এবং আর একটা বড় বিষয় সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ার ইকোনমিক প্রোগ্রেস, আমি সেটার পার্ট হতে পারবো। একদম। এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে অনেক আমাদের দর্শক আছে যারা ইয়ং জেনারেশন, হয়তো একদম শুরু করছে, এই 25 বছর 26 বছর এরকম বয়স, একদম সবে চাকরি জীবন শুরু। এই সময় দাঁড়িয়ে আমি যদি তোমায় 3-4টে অ্যাসেট ক্লাস বলি, তুমি কিভাবে কি ইনভেস্টমেন্ট করবে সেটা আমাকে বোঝাও। ধরো গোল্ড একটা ইনভেস্টমেন্ট, জমি রিয়েল এস্টেট একটা ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড একটা ইনভেস্টমেন্ট, এছাড়া যে গভর্নমেন্ট স্কিমগুলো রয়েছে লাইক পিপিএফ, বা এখন তো সভরিন গোল্ড বন্ড বন্ধ হয়ে গেছে, আমি যদি এনএসসি সার্টিফিকেট বলি, বা এমআইএস, ঠিক আছে। সো এই এই যে অ্যাসেট ক্লাসগুলো রয়েছে, এগুলোতে কিভাবে অ্যাসেট ডিস্ট্রিবিউশনটা হবে? দেখো, প্রথম তো বলি যে একজন ইয়াং ছেলেমেয়ের জন্য হাই রিস্ক ইনভেস্টমেন্ট করা উচিত, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই। মানে ম্যাক্সিমামটা ইকুইটি ক্লাসে থাকা উচিত তার, তবে গিয়ে সে প্রপার্টি ফিউচারে পারচেস করতে পারবে। কিন্তু অ্যাকচুয়ালি জানো তো, ফিলোসফিক্যালি এটা প্রবলেম নয়। আমি বহু মানুষকে এরকম চিনি যারা খুব বাজে ইনভেস্টমেন্ট দিয়ে জীবন শুরু করেছিল, কিন্তু তারপরও টাকা করে ফেলেছে। কেন? শুরুটা করেছিল বলে। আজকের ইয়াং জেনারেশন একটা অদ্ভুত প্রবলেম হচ্ছে এটা, যে শুরু করার আগেই প্রচুর কিছু ভাবে এবং ওই তুলে নেওয়ার একটা প্রবণতা। আমি 6 মাসের জন্য করছি, আমি 1 বছরের জন্য করছি, এটার প্রয়োজনীয়তা আছে। আমি 1 বছর পরে আমার মা বাবাকে নিয়ে ঘুরতে যাব, এটার প্রয়োজনীয়তা আছে, 100% আছে। কিন্তু ওইটাকে ইনভেস্টমেন্টের নাম দেওয়া যাবে না। আমার অবজেকশন হচ্ছে এই জায়গাটা। ধরো একজন 25,000 টাকা ইনকাম করে, তার 5,000 টাকা সে সেভিংস করবে, এর মধ্যে 3,000 টাকা সে বাবা মাকে ঘোরার জন্য 6 মাসের জন্য করুক, কোনো প্রবলেম নেই। কিন্তু ওই 2,000 টাকা তাকে কিন্তু লকিং ফান্ডে রাখতে হবে, সেটা যে লকিং ফান্ডই হোক, গোল্ড হতে পারে, ইকুইটি হতে পারে, যেটা হতে পারে। এবং এই ইনভেস্টমেন্ট ডিসিশনে যদি কিছু ভুলও হয়ে যায়, খুব বেশি প্রবলেম নয়, ডিসিশনটা নিতে হবে। আমি তো প্রথম বলবো যে 25 বছর বয়সী একটি ছেলে যদি ইনভেস্টমেন্ট করতে আসে, ম্যাচটা সে 50% ওখানেই জিতে গেছে। তার কারণ হচ্ছে, তুমি যদি ভালো করে ভেবে দেখো যে 25 বছর বয়সে প্রচুর লোক এটা ভেবে ভেবেই চলে যায় যে কোনটা ভালো, আরো 10 বছর এইভাবে নষ্ট হয়। আমি প্রচুর লোককে জিজ্ঞেস করি যে স্যার, আমাকে বলে গোল্ডে ইনভেস্ট করলে এত টাকা পেতাম, হ্যাঁ এইটা করেছি, ইন্স্যুরেন্সটা করেছি, ইন্স্যুরেন্সের নামে সেভিংস প্রোডাক্ট বিক্রি করে দিয়ে চলে গেছে, এটা না হয়ে ওটা করলে এটা করতাম। আমি তাকে এটাই জিজ্ঞেস করি যে স্যার, এটা হলে এত টাকা রিটার্ন হতো, ওটা হলে এত টাকা রিটার্ন, সব বুঝলাম, আপনি কোনটা করেছিলেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখবে তিনি কিছুই করেননি। তো আমার মনে হয় ভুল ঠিক আছে,
বড় বড় ব্যাটসম্যানকেও আউট হতে হয়, তার জন্য ব্যাটিংটা তো করতে হবে। আমি কোনোদিন ম্যাকগ্রাথের বলে আউট হইনি, কারণ আমি ম্যাকগ্রাথকে কোনোদিন ফেসই করিনি। একদমই তাই, তাই না? একদমই এটাই। তাহলে না, আমি স্টিল বলছি যে ধরো যার লোন হয়ে গেছে, ঠিক আছে, তার কি চেষ্টা করা উচিত যে তাড়াতাড়ি ওই লোনটা শোধ করে দেওয়ার, নাকি যেরকম ইএমআই চলছে চলুক, তার সাথে মিউচুয়াল ফান্ডের অ্যামাউন্টটা বাড়াবো? দেখো, এখানে একটা প্রশ্ন আছে, আবার বললাম যে তার সাথে ডিসকাস করতে হবে, তার ফাইন্যান্সিয়াল আমি স্টিল কন্ডিশন। ধরো আমি একটা কেস স্টাডি তোমায় বলছি যে ধরো আমার কাছে 25 লাখ টাকা ব্যাংকে লোন রয়েছে, ঠিক আছে, আমার এই বছরের ইনকাম 25,000 টাকা মাসে বেড়ে গেছে, তাহলে আমি ওই এক্সেস 25,000 টাকা দিয়ে কি ওই লোনটাকে রিপে করার চেষ্টা করব, নাকি আমি মিউচুয়াল ফান্ডে আমার ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দেবো যাতে আমার কর্পাস অ্যামাউন্টটা বেড়ে যায়? দেখো, আমি বলছি তোমাকে, নর্মালি লোন 8 থেকে 9% রেটে হয় নর্মালি, মিউচুয়াল ফান্ড তার থেকে 1% হলেও বেশি দেয়, হুম হুম ঠিক আছে। 1 2 নম্বর হচ্ছে এর সাথে যদি এটা যোগ হয়ে যায় যে সে একজন স্যালারিড পার্সন, তার ইন্টারেস্ট, লোনের ইন্টারেস্টটা আন্ডার সেকশন 24B বাদ যায়, তাহলে ইন্টারেস্টের জন্য তার ইন্টারেস্ট পার্টটা অনেকটা আরো কম হয়ে যায়, মানে রেট অফ ইন্টারেস্টটা আরো একটু কম, যেহেতু হচ্ছে ট্যাক্সের সেভিংটা পাচ্ছে। এই পার্টটা যদি তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, তাহলে আমি বলবো যে অবশ্যই তার একটা মিউচুয়াল ফান্ড করা উচিত এবং লোনটাকে চালিয়ে যাওয়া উচিত। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত লোনের কর্পাস আর মিউচুয়াল ফান্ডের কর্পাস সমান না হয়ে যায়। যেদিনকে সমান হবে সেদিনকে লোন, মিউচুয়াল ফান্ড রিডেম করে লোন শোধ করে গঙ্গা স্নান করা উচিত। লোন কখনোই ভালো না যদি না তোমার ইনভেস্টমেন্ট হয় সেটা। আমি নিজের জীবনে বেশ কিছু লোন নিয়েছি, তোমায় বলছি, যখন মার্কেট খুব নেগেটিভ আছে সেই সময় লোন নিয়ে ইনভেস্টমেন্ট করেছি। এটা ছাড়া কোনো অবস্থা দাঁড়িয়ে লোন ভালো নয়। বিজনেসম্যানের জন্য লোন ভালো, কারণ সে 10% রেটের ইন্টারেস্টে নিয়ে সে 15% আর্ন করছে। বাট যে লোনটা তোমাকে একটা ডেপ্রিসিয়েটিং অ্যাসেট দিচ্ছে বা একটা এক্সপেন্সেস, লাইক তোমার কথা অনুযায়ী একটা ফলের ছবিওয়ালা মোবাইল কিনে আনলে লোন দিয়ে, এর থেকে কাটা ফলের খারাপ ছবি। খারাপ কিছু হতে পারে না, সত্যি কথা বল। যদি না তোমার কাছে ক্যাশ থাকে, হ্যাঁ, ইএমআই দিয়ে নেওয়াটা।